আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাসুমস মেথডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাকে সুস্থ রেখে তোমাদের সামনে উপস্থিত করেছেন। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব নবম দশম শ্রেণী ও এসএসসি রসায়নের 11তম অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম নিয়ে। তো অধ্যায়টা মূলত স্টুডেন্টদের কাছে জৈব যৌগ নামে পরিচিত। তো এই অধ্যায়টাকে স্টুডেন্টরা অনেক ভয় করে। কী কারণে ভয় করে সেটা আমি সঠিক জানি না, তবে যদি কোনো স্টুডেন্ট বুঝে বুঝে যদি পড়ে তাহলে অধ্যায়টা কঠিন মনে না হওয়ার কথা। তো আজকে আমি তোমাদের সামনে এই অধ্যায়টাকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করব যাতে আর পরবর্তী সময়ে আর কোনো ধরনের সমস্যা না হয়। এই অধ্যায়টাকে আমি কয়েকটা পার্টে ভাগ করেছি। আজকে আমি পার্ট 1 নিয়ে কথা বলবো। তো আলোচনায় দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। তো আমি কয়েকটি টপিক লিখে রেখেছি পার্ট 1-এর জন্য। তো প্রথম যে টপিক জৈব যৌগের পরিচয়, দ্বিতীয় টপিক জৈব যৌগের শ্রেণীবিভাগ, অ্যালকাইলমূলক কোড নেম নিয়ে যত সমস্যা, ক্যাটিনেশন। এই কয়েকটা টপিক নিয়ে আজকে আমি তোমাদের সামনে কথা বলবো। তো সর্বপ্রথম যে টপিক জৈব যৌগের পরিচয়, এটা বুঝতে গেলে আমাদেরকে দুইজন ব্যক্তির কথা অবশ্যই মনে রাখতে হবে। তো এই দুইজন ব্যক্তির নাম আমি লিখে রেখেছি। যে দুইজন ব্যক্তি, একজন হচ্ছেন সুইডিশ প্রফেসর বার্জেলিয়াস, আর একজন হচ্ছেন জার্মানির অধিবাসী ফ্রিডরিখ ওহলার। তো সুইডিশ প্রফেসর বার্জেলিয়াস এর একটি ঐতিহাসিক মতবাদ আছে, প্রাণশক্তি মতবাদ। এই মতবাদের মূল শক্তি হচ্ছে জৈব যৌগ তৈরি করা হয় একমাত্র উদ্ভিদ এবং প্রাণী থেকে, অন্য কোনো উপায়ে জৈব যৌগ তৈরি করা সম্ভব নয়। এই মতবাদ 1828 সালের পূর্ব পর্যন্ত খাটে, কিন্তু পরবর্তী সময়ে 1828 সালের মধ্যে বা তার পরবর্তী সময়ে ফ্রিডরিখ ওহলার সর্বপ্রথম পরীক্ষাগারে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া উৎপাদন করতে সক্ষম হন। এই 1828 সালের পরবর্তী সময়ে এই বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ আর প্রচলিত হয় না। এই ফ্রিডরিখ ওহলার অ্যামোনিয়াম সায়ানেট NH4CNO, এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেটের সংকেত। এই অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিয়েছিল, দেওয়ার ফলে এইখান থেকে ইউরিয়া উৎপাদন করেছিল। তাহলে এই ভদ্রলোক ফ্রিডরিখ ওহলার সর্বপ্রথম অ্যামোনিয়াম সায়ানেট থেকে গবেষণাকারে এই জৈব যৌগ তথা ইউরিয়া উৎপাদন করতে সক্ষম হন। এজন্য এই ফ্রিডরিখ ওহলারকে জৈব যৌগের জনক বলা হয়। এই ফ্রিডরিখ ওহলারের জন্মসাল হচ্ছে 1800 এবং মৃত্যুসাল হচ্ছে 1882 খ্রিস্টাব্দ। এই ফ্রিডরিখ ওহলার পৃথিবীতে 82 বছর বেঁচে ছিল। তো এই হচ্ছে মূলত জৈব যৌগের পরিচয়। তো এর পরবর্তী আমাদের আলোচনা জৈব যৌগের শ্রেণীবিভাগ, মোস্ট গুরুত্বপূর্ণ। তো জৈব যৌগের শ্রেণীবিভাগ বলতে মূলত এখানে হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ বোঝানো হয়েছে। তো হাইড্রোকার্বন শব্দটাকে ভাঙাইলে আমরা দুইটা শব্দ পাবো, একটা হচ্ছে হাইড্রো আর একটা হচ্ছে কার্বন। হাইড্রো বলতে এখানে হচ্ছে হাইড্রোজেন, আর কার্বন তো কার্বনেই। তাহলে যে সকল যৌগ কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত সে সকল যৌগই হচ্ছে কি হাইড্রোকার্বন। যে সকল যৌগ কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত সে সকল যৌগই হচ্ছে হাইড্রোকার্বন। যেমন আমি মিথেনের নাম যদি লিখি CH4, তাহলে এই মিথেন দেখো কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত, এই জন্য এই যৌগটার নাম হচ্ছে হাইড্রোকার্বন। আমি যদি ইথেনের সংকেত যদি লিখি CH3, দেখো এখানে কার্বন আছে একটা, এখানে আছে একটা, তাহলে দুইটা কার্বন দুইটা, আর হাইড্রোজেন এখানে আছে তিনটা, এখানে তিনটা, তাহলে H6। তাহলে দেখো এই যৌগটাতে কী আছে, কার্বন আছে এবং কী আছে, হাইড্রোজেন আছে। তাহলে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে গঠিত যে যৌগগুলো, সেই যৌগগুলাই হচ্ছে কি হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ খুব গুরুত্বপূর্ণ।
আমরা এখন হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শিখলাম হাইড্রোকার্বন কি, হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগগুলাই হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হাইড্রোকার্বন তো হাইড্রোকার্বন মূলত হচ্ছে দুই প্রকার। হাইড্রোকার্বন মূলত দুই প্রকার, একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন তো হাইড্রোকার্বন মূলত কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন গ্রিক শব্দ অ্যারোমা থেকে উৎপত্তি হয়। তাহলে এই অ্যারোমেটিক শব্দটা গ্রিক শব্দ অ্যারোমা থেকে উৎপত্তি হয়। এই অ্যারোমা শব্দটার অর্থ হচ্ছে সুগন্ধি। তো অ্যারোমেটিক শব্দটা গ্রিক শব্দ অ্যারোমা থেকে উৎপন্ন হয়। এটা হচ্ছে অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধি। তো তোমাদের বইয়ে এই অ্যারোমেটিক যৌগগুলো নিয়ে তেমন আলোচনা করা নেই। তোমাদের বইয়ে দুইটা উদাহরণ দেওয়া আছে অ্যারোমেটিক যৌগের। একটা হচ্ছে বেনজিনের সংকেত হচ্ছে C6H6। তো এর গাঠনিক সংকেত আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব বেনজিন গাঠনিকভাবে ষড়ভুজাকারের মতো দেখতে, তিনটা ডাবল বন্ড থাকবে। একে আরেকভাবে প্রকাশ করা যায়, এই ষড়ভুজাকার। এই যে এটা হচ্ছে বেনজিনের সংকেত হচ্ছে C6H6 এবং এর গাঠনিক সংকেত হচ্ছে ষড়ভুজাকারের মতো দেখতে। তো এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের একটা উদাহরণ বেনজিন। আর একটা উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে ন্যাপথলিন। তো ন্যাপথলিন অ্যারোমেটিক যৌগ, এর আরও একটা পর্যায় আছে। তোমাদের রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ পার্টটার নাম হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ বা ঊর্ধ্বপাতন। তো এই ন্যাপথলিন হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ বা উদায়ী পদার্থ। এটাকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং বাষ্প থেকে তাপ হ্রাস করলে সরাসরি কঠিন পদার্থে পরিণত হয়। এজন্য ন্যাপথলিনকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়ে থাকে। তাহলে এই যে ন্যাপথলিনের সংকেত হচ্ছে, আমরা দুইটা বেনজিন বলয়কে যদি আমরা একত্রে যুক্ত করি, তাহলে আমরা যে সংকেতটা পাবো সেটা হচ্ছে বেনজিনের সংকেত হচ্ছে ন্যাপথলিনের সংকেত হচ্ছে C10H8। তাহলে আমরা দুইটা বেনজিন বলয়কে একত্রে যুক্ত করব। এই যে একটা বেনজিন বলয়, এই যে একটা বেনজিন বলয়। এই যে বেনজিন বলয়। তাহলে দুইটা বেনজিন বলয়কে আমি একত্রে যুক্ত করছি। তাহলে যে আমি গাঠনিক সংকেতটা পাচ্ছি সেটা হচ্ছে ন্যাপথলিনের সংকেত। তো এই পর্যন্ত তোমাদের বই আলোচনা করা আছে। এটা জাস্ট তোমরা মনে রাখবা যে অ্যারোমেটিক শব্দটা গ্রিক শব্দ অ্যারোমা থেকে উৎপত্তি হয়েছে। অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধি, অর্থাৎ যে সকল যৌগ হচ্ছে সুগন্ধ বা সুবাস ছড়ায়, সেই সকল যৌগই হচ্ছে কি অ্যারোমেটিক যৌগ। তোমাদের বইয়ে দুইটা উদাহরণ দেওয়া আছে, একটা হচ্ছে বেনজিন, একটা হচ্ছে ন্যাপথলিন। দুইটার সংকেত তোমাদের মনে রাখতে হবে। এরপরে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে অ্যালিফেটিক। এই অ্যালিফেটিক নিয়ে তোমাদের বইয়ে একটু বিস্তারিত কথা বলছে। তো এই অ্যালিফেটিক হাইড্রোকার্বন শব্দটা গ্রিক শব্দ অ্যালিফার থেকে
উৎপন্ন হয়। অ্যালিফার, অ্যালিফার, অ্যালিফার শব্দের অর্থ হচ্ছে চর্বিজাত, চর্বিজাত, অর্থাৎ যে সকল হাইড্রোকার্বন চর্বি থেকে পাওয়া যায় সে সকল হাইড্রোকার্বনে হচ্ছে কি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তো অ্যালিফ্যাটিক শব্দটা গ্রিক শব্দ অ্যালিফার থেকে উৎপত্তি হয় বা উৎপন্ন হয়। এই অ্যালিফার শব্দের অর্থ হচ্ছে চর্বিজাত, এটা আমাদের মনে রাখতে হবে। এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দুই প্রকার, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দুই প্রকার। একটা হচ্ছে মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, মুক্ত শিকল, আর একটা হচ্ছে বদ্ধ শিকল, বদ্ধ শিকল। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো মুক্ত শিকল হচ্ছে দুই প্রান্তের বা যৌগযৌগের যে আমরা যৌগটা পাবো, এই যৌগটা যে সংকেত, এই সংকেতের দুই প্রান্তের যে কার্বন পরমাণুগুলো আছে এই কার্বন পরমাণুগুলা মুক্ত অবস্থা থাকবে, অর্থাৎ বলয় গঠন করবে না। আর এখানে বলয় বা চক্র বলতে আমরা বুঝবো যে আসলে যৌগটা ত্রিভুজের মতো আকৃতি ধারণ করতে পারে, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, এইরকম যদি আকৃতি ধারণ যদি করে তাহলে সেটা হচ্ছে বদ্ধ শিকল। আর যদি সরল রৈখিক বরাবর যদি থাকে সেটা হচ্ছে মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তো এই মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের আমি যদি একটা উদাহরণ যদি দেই, CH3 CH2 CH3, এইটার নাম হচ্ছে প্রোপেন। আর একটা উদাহরণ যদি আমরা যদি দেখি যে CH3 CH2 CH ডাবল বন্ড CH2, তাহলে দেখো এখানে সিঙ্গেল বন্ড আছে আর এখানে কি আছে ডাবল বন্ড আছে। তাহলে এই যে প্রান্তীয় কার্বন, প্রথম যে উদাহরণটা আমি দিয়েছি আর প্রান্তীয় কার্বন দেখো আর এখানে প্রান্তীয় কার্বন দেখো, এই দুইটা কি ত্রিভুজের মতো চক্র গঠন করছে? ত্রিভুজের মতো চক্র গঠন করেনি, অথবা এটা ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজের মতো আকৃতি ধারণ করেনি। এই জন্য এটা হচ্ছে মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আর এখানে দেখো ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আছে। আর প্রান্তীয় কার্বন দেখো, এই প্রান্তীয় কার্বন, এই কার্বন এবং এই কার্বন, এই দুই কার্বন ত্রিভুজের মতো, চতুর্ভুজের মতো বা পঞ্চভুজের মতো বা বৃত্তের মতো এখানে বলয় গঠন করে নেই। এটা কি বরাবর আছে? সরলরৈখিক বরাবর আছে। এই জন্য এটা হচ্ছে কি মুক্ত শিকল হাইড্রোকার্বন বা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আর বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের উদাহরণ, এই বদ্ধ মানেই হচ্ছে এরা ত্রিভুজ গঠন করবে, চতুর্ভুজ গঠন করবে, পঞ্চভুজ গঠন করবে, ষড়ভুজ গঠন করবে। তাইলে বদ্ধ শিকল হাইড্রোকার্বন আমি একটা উদাহরণ যদি দেই যে CH2 এই যে CH2, তাহলে দেখো এটা কি বলয় বা চক্র গঠন করছে, এটা দেখতে হচ্ছে ত্রিভুজের মতো বা পিরামিডের মতো দেখাচ্ছে, এই জন্য এটা হচ্ছে বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বোঝা গেছে যে দুই প্রান্তের কার্বন পরমাণু যদি মুক্ত অবস্থা থাকে তাহলে ওই সকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনই হচ্ছে মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এই মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে সম্পৃক্ত, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত। তো এই সম্পৃক্ত হাইড্রোকার্বন মূলত হচ্ছে এক প্রকার, সেটা হচ্ছে অ্যালকেন। পৃথিবীতে যতগুলো আমরা সম্পৃক্ত যৌগ পাবো সবগুলো হচ্ছে অ্যালকেন। তো এই অ্যালকেন সম্পৃক্ত আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন আবার দুই প্রকার। অসম্পৃক্ত হাইড্রোকার্বন আবার দুই প্রকার, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন, তো কি বললাম, সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকেন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। আমি এখানে দুইটা উদাহরণ দিছি, এই দেখো যে CH3 CH2 আবার CH3, এই কার্বনগুলোর মধ্যে দেখো প্রথম উদাহরণটা কার্বনগুলোর মধ্যে কি আছে? সিঙ্গেল বন্ড, মানে একটা বন্ড বা একটা হাত আছে। যদি একটা হাত বা একটা বন্ড যদি থাকে তাহলে সেটা হচ্ছে অ্যালকেন। পৃথিবীতে আমরা যতগুলো যৌগ দেখব এগুলোর মধ্যে যদি সিঙ্গেল বন্ড যদি থাকে
বা একক বন্ধন যদি থাকে তাহলে ওই যৌগগুলাই হচ্ছে অ্যালকেন। আর যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যদি থাকে সেগুলো হচ্ছে কি অসম্পৃক্ত, সেগুলো হতে পারে দুই প্রকার, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। যদি যৌগগুলোর মধ্যে ডাবল বন্ড যদি থেকে থাকে, একটা ডাবল বন্ড থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, যদি ডাবল বন্ড আমরা দেখি তাহলে সেটা অবশ্যই হবে অ্যালকিন। আর ট্রিপল বন্ড দেখলে আমরা এটাকে কি বলবো, অ্যালকাইন। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকেন। এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে। তাহলে এই কার্বনের যোজনী কত, 4। তাহলে 4 হলে আর হাত হচ্ছে কয়টা, 4টা। তাহলে চারটা হাত, এই 4টা হাতের মধ্যে এই একটা হাত কার্বনের সাথে যুক্ত হয়েছে, এই জন্য এর হাত এইদিকে ফাঁকা থাকবে কয়টা, 3টা। তাহলে এইদিকে হচ্ছে 3টা, এখানে হচ্ছে একটা, 4টা। আর এই কার্বনের হাত হচ্ছে 4টা, এইদিকে একটা, এইদিকে একটা, 2টা, আর উপরে একটা, নিচে একটা, 4টা হয়ে গেল। এই কার্বনের হাত হচ্ছে 4টা, তাহলে এইদিকে আছে একটা, তাহলে বাকি আছে 3টা, এই 3টা হাত আমি দিয়ে দিয়েছি। তাহলে এই একক বন্ধন যদি আমরা দেখতে যদি পাই তাহলে সেটা হচ্ছে অ্যালকেন। আর অ্যালকেন মানে হচ্ছে কি সম্পৃক্ত। আমরা যতগুলা একক বন্ধন আমরা দেখব সবগুলা হচ্ছে সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। যদি আমরা কার্বন পরমাণুগুলোর মধ্যে যদি আমরা ডাবল বন্ড যদি দেখতে যদি পাই, ডাবল বন্ড, তাহলে ডাবল বন্ড যদি আমরা দেখতে যদি পাই তাহলে হচ্ছে সেটা অ্যালকিন। আর যদি আমরা ট্রিপল বন্ড যদি দেখতে যদি পাই তাহলে সেটা হচ্ছে অ্যালকাইন। তাহলে দেখো এখানে আমরা হাত গণনা করব, একটা কার্বনের হাত হচ্ছে 4টা, তার মধ্যে এখানে একটা আছে, বাকি আছে 3টা, এই 3টা হাত আমি দিয়ে দিলাম। এই কার্বনেরও হাত হচ্ছে 4টা, এদিকে আছে 2টা, এদিকে আছে একটা, 3টা, আর একটা হাত আমি দিয়ে দিলাম। আর এই কার্বনেরও হাত হচ্ছে 4টা, এদিকে আছে 2টা, তাহলে আমি 2টা হাত দিয়ে দিব। তাহলে দেখো এইখানে আমি গাঠনিক সংকেতটা লিখলাম, এই গাঠনিক সংকেতের মধ্যে কার্বন কার্বন এইখানে একটা ডাবল বন্ড আছে, একটা থাকতে পারে, 2টা থাকতে পারে, অথবা 3টা থাকতে পারে। যদি আমরা ডাবল বন্ড দেখতে যদি পাই তাহলে সেটা অবশ্যই হচ্ছে অ্যালকিন। আর এইখানে আমি কার্বন কার্বন ট্রিপল বন্ড দিলাম, যে কোনো যৌগের মধ্যে যদি আমরা 3টা বন্ড যদি দেখতে যদি পাই, কার্বন কার্বনের মধ্যে 3টা বন্ড, তাহলে এই কার্বনের হাত হচ্ছে 4টা, এখানে আছে 3টা, বাকি আছে একটা হাত আমি দিয়ে দিলাম। আর এই কার্বনের হাত হচ্ছে 4টা, এখানে আছে 3টা, বাকি একটা হাত আমি দিয়ে দিলাম। তাহলে কার্বন কার্বনের মধ্যে যদি ট্রিপল বন্ড বা 3টা বন্ধন যদি আমরা দেখতে পাই তাহলে সেটা হচ্ছে অ্যালকাইন। তো এই অ্যালকেনের আমরা উদাহরণ দেখি। 1 নম্বর উদাহরণ হচ্ছে মিথেন, মিথেন CH4। 2 নম্বর হচ্ছে প্রোপেন, প্রোপেন CH3 CH2 CH3। তাহলে এখানে আমি উদাহরণ দিলাম হচ্ছে 2টা। তাহলে দেখো মিথেন আছে আর প্রোপেন আছে, এগুলা কেন মিথেন হচ্ছে কেন প্রোপেন হচ্ছে এগুলো আমরা কোড নেম নিয়ে যত সমস্যা এটা যখন আমরা সমাধান করব তখন এটা আমরা বুঝতে পারবো। তাহলে মিথেন, তাহলে অ্যালকেন, এই অ্যালকেনের উদাহরণ হচ্ছে কি মিথেন আছে, প্রোপেন আছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, এরকম অনেকগুলো আছে। 60টা পর্যন্ত হচ্ছে কি যে গঠন করা সম্ভব, 60টা। এই দুইটা হচ্ছে অ্যালকেনের উদাহরণ। এরপর হচ্ছে অ্যালকিন। তাহলে অ্যালকিন মানে হচ্ছে কি যৌগগুলোর মধ্যে ডাবল বন্ড থাকবে। আমি যদি এখানে বিউটিনের উদাহরণ যদি দিই, বিউটিন, তাহলে বিউটিনের উদাহরণ দেখো CH3 CH, বিউটিন 1, CH3 CH2 CH ডাবল বন্ড CH2। তো এখানে দেখো যে কার্বন কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড আমরা পাইছি, তাহলে একটা ডাবল বন্ড পাইলে সেটার নাম হচ্ছে কি অ্যালকিন। ডাবল বন্ড দেখলে আমরা বুঝবো এটা হচ্ছে অ্যালকিন। আর অ্যালকিন মানে হচ্ছে অসম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আর অ্যালকাইনের উদাহরণ যদি আমরা যদি দেখি যে আচ্ছা এটা প্রোপাইন দেই, প্রোপাইন, তো প্রোপাইনের সংকেত হচ্ছে প্রোপাইন 1, CH3 C ট্রিপল বন্ড CH। তো দেখো এই কার্বন এবং এই কার্বন
এই কার্বনগুলোর মধ্যে আমি ট্রিপল বন্ড দেখতে পাইছি, তাহলে ট্রিপল বন্ড মানে হচ্ছে কি অ্যালকাইন, অ্যালকাইন। তাহলে এই হচ্ছে আমাদের মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের হচ্ছে উদাহরণ বা হচ্ছে শ্রেণীবিভাগ। এরপর আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বনে চলে যাব। তো বদ্ধ শিকল হাইড্রোকার্বনও মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত আরেকটা হচ্ছে অসম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত মানে হচ্ছে অ্যালকেন এবং কার্বন কার্বনের মধ্যে কি থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে। আর অসম্পৃক্ত মানে হচ্ছে কি দুই প্রকার, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন, একটা ডাবল বন্ড থাকবে আর একটা হচ্ছে সিঙ্গেল বন্ড থাকবে। তো এই অসম্পৃক্ত আবার দুই প্রকার, একটা হচ্ছে অ্যালকিন আরেকটা হচ্ছে অ্যালকাইন। তো এখানে জায়গার সংকট, এই জন্য তোমরা বুঝে নিও যে সম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এর উদাহরণ আমরা যদি দিই, তাহলে সম্পৃক্ত মানে হচ্ছে যে কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে। আমি এই যে এখানে একটা উদাহরণ লিখে রেখেছি, এই উদাহরণটার হচ্ছে সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন। তো এর নাম সাইক্লো কেন হইল, এই চক্রাকারে এটা চলতে আছে, এই যে ত্রিভুজ, এই যে চক্র ত্রিভুজের মতো বা পিরামিডের মতো আকার ধারণ করছে, চক্রাকারে আছে, এই জন্য এটার নাম হচ্ছে সাইক্লো। আর তিনটা কার্বন থাকা এর নাম হচ্ছে প্রোপেন। তাইলে এই সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটা উদাহরণ হচ্ছে বা বদ্ধ শিকল হাইড্রোকার্বনের একটা উদাহরণ হচ্ছে সাইক্লো প্রোপেন। আর একটা উদাহরণ যদি আমি এখানে দেই, CH2 CH2 তাই দেখো এটা চতুর্ভুজের মতো আকার ধারণ করছে। এই চতুর্ভুজের মতো আকার ধারণ করলেও এর এই চতুর্ভুজের মতো আকার ধারণ করছে মানে এটা হচ্ছে কি যে বলয় গঠন করছে বা চক্র গঠন করছে। বলয় বা চক্র যদি গঠন করে তাহলে সেটা হচ্ছে কি সম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আর অ্যালকিন বা অ্যালকাইন এর উদাহরণ আমরা যদি দেই, তাহলে এগুলোর মধ্যে আমি দুইটার উদাহরণ একসাথে দিচ্ছি। অসম্পৃক্ততার আমি উদাহরণ দিচ্ছি, যে ডাবল বন্ড দিলে হয়ে যাচ্ছে CH ডাবল বন্ড, CH2 CH ডাবল বন্ড CH2। তো দেখো এই দেখো একটা আমরা কি পাইছি, ডাবল বন্ড পাইছি। এই ডাবল বন্ড পাওয়ার কারণেই এটা হচ্ছে কি অসম্পৃক্ত। ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যেখানে আমরা দেখব সেটা হচ্ছে কি অসম্পৃক্ত। এইটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন, এটার নাম তাহলে হবে সাইক্লোবিউটিন। যদি এখানে তিনটা বন্ড দিতাম তাহলে হাইড্রোজেন দুটো উঠে যেত এবং নাম হইতো সাইক্লোবিউটাইন। তো এই হচ্ছে হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ বা যৌগযৌগের শ্রেণীবিভাগ। তো এই শ্রেণীবিভাগটা আশা করি তোমাদের সবাই বোঝা গেছে বা বুঝতে পেরেছো। তো ভালোভাবে তোমরা খাতা কলমে প্র্যাকটিস করবা এবং এই ছকটা আঁকার চেষ্টা করবা এবং এই ছকটা এঁকে তোমরা টেবিলের সামনে লাগিয়ে রাখবা, যাতে দেখার সাথে সাথে মনে হয় বা শোয়ার সাথে সাথে মনে হয় যে একবার অত্যন্ত দেখলে মনে হবে যে আমি বুঝেছি। তো যাই হোক, এই ছিল আমাদের যৌগযৌগের শ্রেণীবিভাগ বা হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ। এরপরে আমাদের আলোচ্য বিষয় আছে অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলকটা মূলত হচ্ছে অ্যালকেন থেকে উৎপন্ন একটা মূলকের নাম বা একযোজী মূলকের নাম হচ্ছে অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলক কাকে বলে? অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে যে আমরা একযোজী মূলকটা পাবো সেটাই হচ্ছে অ্যালকাইল মূলক। তাহলে কি বললাম, অ্যালকেন যে যৌগগুলো আছে বা যৌগ যে যৌগগুলো আছে, অ্যালকেন মানে হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এই সিঙ্গেল বন্ড সম্মিলিত
যে যৌগগুলো আমরা পাবো এই যৌগগুলো থেকে আমরা একটা হাইড্রোজেন যদি অপসারণ যদি করি তাহলে ওই যৌগটা তখন আর যৌগ থাকে না, এটা মূলকের ন্যায় আচরণ করে। এই মূলকের ন্যায় আচরণ করার কারণে এটাকে বলা হচ্ছে অ্যালকাইল মূলক। তাহলে আমরা কি করব, অ্যালকেনগুলো থেকে আমরা একটা করে হাইড্রোজেন অপসারণ করব। তাহলে CH4 এটা হচ্ছে অ্যালকেনের সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য বা সবচেয়ে ছোট সদস্য। তো এর এখান থেকে আমরা যদি একটা হাইড্রোজেন যদি অপসারণ যদি করি তাহলে আমরা কি পাবো, CH3। তাহলে এইখানে কার্বনের হাত হচ্ছে 4টা, এইখানেও কার্বনের হাত হচ্ছে 4টা। তাহলে এখানে 4টা হাতের মধ্যে 3টা হাতে কি আছে, হাইড্রোজেন, আর একটা হাত খালি আছে। এই একটা হাত খালি থাকার কারণেই এটা হচ্ছে কি অ্যালকাইল মূলক। তো এই অ্যালকাইল মূলকটার নাম হচ্ছে মিথাইল, মিথাইল মূলক। আবার আমি যদি C2H6 এইখান থেকে আমি একটা হাইড্রোজেন অপসারণ করলে আমরা কী পাবো, C2H5। এইটার আমি ভাঙ্গায় যদি লিখি CH3 আবার হচ্ছে CH3, তাহলে কার্বন এই যে এইখানে একটা 2টা, এই যে 2টা, আর হাইড্রোজেন এখানে 3টা, এখানে 3টা, তাহলে হচ্ছে 6টা। তাহলে এইটার নাম হচ্ছে ইথেন। এইটার নাম হচ্ছে ইথেন। তো ইথেন থেকে আমি একটা হাইড্রোজেন যদি অপসারণ যদি করি তাহলে এখানে হাইড্রোজেন থাকবে কটা, 5টা, আর কার্বনের একটা হাত হচ্ছে খালি। এই জন্য এটা কি মূলক বা আয়নের আচরণ করবে, এই জন্য এটার নাম হচ্ছে কি ইথাইল। তাহলে এই যে ইথেন বা এটা হচ্ছে মিথেন, এই মিথেন বা ইথেন থেকে আমরা যদি একটা করে হাইড্রোজেন যদি অপসারণ করি তাহলে এই যৌগটার যৌগ থাকে না, তখন এটা মূলকের ন্যায় আচরণ করে। এই জন্য এগুলোর নাম হচ্ছে অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকাইল মূলক বোঝা গেছে। যতগুলা যৌগ আছে তাদের মধ্যে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর, এগুলো থেকে আমরা একটা করে হাইড্রোজেন যদি অপসারণ করি তাহলে ওই যৌগটা মূলকের ন্যায় আচরণ করে, একযোজী মূলক, তখন ওইটাকে বলা হচ্ছে অ্যালকালি মূলক। তো মিথেন থেকে আমরা অপসারণ করলে মূলকটার নাম হবে মিথাইল মূলক, ইথেন থেকে অপসারণ করলে হচ্ছে ইথাইল মূলক, প্রোপেন থেকে অপসারণ করলে হচ্ছে প্রোপাইল মূলক, বিউটেন থেকে অপসারণ করলে আমরা পাবো বিউটাইল মূলক। তো এসএসসি লেভেল পর্যন্ত মিথাইল আর ইথাইল এই দুইটাই বেশি ব্যবহৃত হয়ে আসছে। তো এটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে কোড নেম নিয়ে যত সমস্যা, এই কোড নেমগুলোর উপর ডিপেন্ড করতেছে নামকরণ। আসলে এতক্ষণ থেকে আমি তোমাদের বললাম যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটিন এগুলো আমি তোমাদের বললাম যে আসলে এগুলো যে নামকরণ কিভাবে হচ্ছে। এই নামকরণ করার জন্য কোড নেম খুবই গুরুত্বপূর্ণ। এই কোড নেম ডিপেন্ড করে কার্বন সংখ্যার উপর। কোনো যৌগের যতগুলো কার্বন আছে এই কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করতেছে কোড নেম। তাহলে কার্বন সংখ্যা আর এদিকে আমি লিখলাম কোড নেম। কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে কোড নেম হবে মিথ। কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে কোড নেম হবে ইথ। কার্বন সংখ্যা 3, কোড নেম হচ্ছে প্রোপ। কার্বন সংখ্যা 4, কোড নেম হচ্ছে বিউট। কার্বন সংখ্যা 5, কোড নেম হচ্ছে পেন্ট। কার্বন সংখ্যা 6, কোড নেম হচ্ছে হেক্স। কার্বন সংখ্যা 7, কোড নেম হচ্ছে হেপ্ট। কার্বন সংখ্যা 8, কোড নেম হচ্ছে অক্ট। কার্বন সংখ্যা 9, কোড নেম হচ্ছে নন। কার্বন সংখ্যা 10, কোড নেম হচ্ছে ডেক। 11 হলে উনডেক, 12 হলে ডোডেক। তো আমাদের এসএসসি লেভেল পর্যন্ত আমাদের এই 10টা পড়লেই হবে, তো আমরা বেশি পড়বো না, এই 10টায় পড়বো। তাহলে এই কোড নেমগুলো কিসের উপর ডিপেন্ড করতেছে, কার্বন সংখ্যার উপর। কার্বন সংখ্যা আস্তে আস্তে যত বৃদ্ধি পাচ্ছে কোড নেম আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। তো কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে কোড নেম হচ্ছে মিথ। কার্বন সংখ্যা 2 হলে ইথ। কার্বন সংখ্যা 3 হলে প্রোপ।
এইভাবে আমাদের 10টা মনে রাখতে হবে। আসলে আমি যে তোমাদের বলতেছি বিউটেন, বিউটেন এই শব্দটাকে আমি যদি সন্ধি বিচ্ছেদের মতো ভাঙাই তাহলে আমি দুইটা অংশ পাবো। একটা হচ্ছে বিউট যোগ এন। তো এই এনটা এসছে অ্যালকেন থেকে, আর অ্যালকেন মানে হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তো এই এন, ইন, আইন এগুলো আমরা এর পরবর্তী পার্টে আমরা শিখব যৌগ যৌগের নামকরণে। তো এই শব্দটাকে আমি ভাঙাইলাম, কি পাইলাম যে বিউট যোগ এন, এই এন আসছে অ্যালকেনের জন্য যে কার্বন কার্বন এখানে সিঙ্গেল বন্ড হবে। আর বিউট মানে হচ্ছে, দেখো এখানে বিউট, বিউট মানে হচ্ছে কার্বন সংখ্যা 4, তাহলে আমি 4টা কার্বন দিয়ে দিব, সি 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 কার্বন। তাহলে 4টা কার্বন আমি দিয়ে দিয়েছি। আর এখানে কি আছে এন, তাহলে এন মানে হচ্ছে কি কার্বন কার্বনগুলোর মধ্যে কখনো ট্রিপল বন্ড বা ডাবল বন্ড থাকবে না, সিঙ্গেল বন্ড থাকবে। তাহলে আমি কার্বন সংখ্যার হাত হিসাব করব, যে কার্বন একটা কার্বন হাত হচ্ছে 4টা, এই কার্বন হাত এখানে আমি একটা পাইছি, আর 3টা আমি দিয়ে দিলাম, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। এখন এই হাতগুলোতে একযোজি মৌল বা একযোজি মৌল হাইড্রোজেন এসে যুক্ত হবে। এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনগুলো দিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে আর গাঠনিক সংকেত। এই গাঠনিক সংকেতটা যদি আমি সাজায় লিখি তাহলে কার্বন আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে কার্বন হচ্ছে 4। আর হাইড্রোজেন আছে এখানে 3, 2 5, 6 7, 8 9 10, তাহলে হাইড্রোজেন হচ্ছে 10। এইটা হচ্ছে আর মূল সংকেত। এটা যদি আমরা ভেঙে যদি লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, CH3, দেখো প্রথম কার্বনের সাথে 3টা আছে হাইড্রোজেন, তারপরে দ্বিতীয় কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে CH2, আবার তৃতীয় কার্বনের সাথেও 2টা হাইড্রোজেন আছে, তাহলে CH2, আবার চতুর্থ কার্বনের সাথে দেখো 3টা হাইড্রোজেন আছে, তাহলে CH3, তাহলে এইটা হচ্ছে কি বিউটেন। তাহলে এইভাবে যৌগগুলো লেখার জন্য আমাদের কোড নেম প্রয়োজন, তাহলে কোড নেমগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো এই ছিল কোড নেম নিয়ে যত সমস্যা, এই 10টা কোড নেম খুব ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে, তা না হলে এর পরবর্তী আমরা পার্টগুলো যে পড়ব যৌগ যৌগের নামকরণ নিয়ে, এই নামকরণগুলো তোমাদের বুঝতে খুব কষ্ট হবে। তো আমি আশা করি এই কোড নেমগুলো তোমরা মুখস্থ রাখবা। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্যাটিনেশন। তো ক্যাটিনেশন শব্দের অর্থ হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা, অর্থাৎ কোনো মৌলের যে ধর্মের জন্য একাধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে দীর্ঘ শিকল, বলয় বা চক্র গঠন করতে সক্ষম হয় তাকে বলা হচ্ছে ওই মৌলের ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্ম সবার থাকে না, পর্যায় সারণী 118টা মৌলের বিশেষ কয়েকটি মৌলের ক্যাটিনেশন ধর্ম আছে। এরকম একটি মৌল হচ্ছে কার্বন। এই কার্বনের ক্যাটিনেশন ধর্মের কারণে আমরা বিভিন্ন রকম যৌগ যৌগ দেখতে পাই। যদি কার্বনের ক্যাটিনেশন ধর্ম যদি অত্যধিক বা অনেক বেশি যদি না থাকতো তাহলে আমরা কার্বনের ক্যাটিনেশন ধর্ম আমরা দেখতে পেতাম না, অর্থাৎ পৃথিবীতে আমরা এতগুলো যৌগ যৌগ দেখতে পেতাম না। তো ক্যাটিনেশন শব্দটা হচ্ছে, আমি এখানে পেন্টেন আমি উদাহরণ দিয়েছি, যে পেন্টেনকে আমি ভাঙাইছি, দেখো এখানে কার্বন আছে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা কার্বন যে একত্রে যে যুক্ত হয়েছে এটা হচ্ছে একই মৌলের 5টা পরমাণু, একই মৌলের 5টা পরমাণু। এই একই মৌলের 5টা পরমাণু একত্রে যে যুক্ত হলো, যে ধর্মের জন্য যুক্ত হলো, ওই ধর্মেরটার নামই হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। তো আশা করি ক্যাটিনেশন ধর্ম বোঝা গেছে। তো আমি আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসটাতে আমি আলোচনা করব যৌগ যৌগের নামকরণ নিয়ে। ক্লাসটা তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবা। যদি কোনো প্রশ্নের থেকে থাকে যে অধ্যায়টা আমরা বুঝি নাই বা অধ্যায়টার এই টপিকটা আমরা বুঝি নাই, তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমি এই পর্যন্ত ক্লাস শেষ করব। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।